ফিফা বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি জানিয়ে ৯২ লাখ মানুষের বেশি একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন। এরই মধ্যে সাড়া জাগিয়েছে এই ওয়েবসাইটটির নাম argentinaout.com। গতকালকে রাতে ফ্রান্স এবং স্পেনের খেলায় ছিটকে পড়েছে কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স। আজ রাতে ১টার দিকে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন আর্জেন্টিনা। এ সকল আরও খবর নিয়ে আমরা হাজির হয়েছি সমকাল বার্তা কক্ষ থেকে। সঙ্গে আছে আমি শাহাদাত তনিম, আর বিস্তারিত জানবো সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলীর কাছ থেকে। সেকান্দার আলী, কেমন আছেন? ভালো আছি। নিশ্চয়ই একটু আগে আপনি একটি নিউজ দেখেছেন, এটি খুবই ইন্টারেস্টিং নিউজ যে আর্জেন্টিনাকে বহিষ্কার করার জন্য ৯২ লাখ মানুষ একটি পিটিশন দিয়েছেন একটি ওয়েবসাইটে। বিষয়টি নজরে এসেছে। কেন এটি হচ্ছে? আমাদের বাংলাদেশে তো ব্রাজিলের অনেক সমর্থক আছে, এখানে ট্রল হয়, কিন্তু বহির্বিশ্ব আমরা এখন দেখতে পাচ্ছি আর্জেন্টিনাকে বেশ আলোচনায় আসছে। এটির কারণ কি? নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। দেখুন, শুধুমাত্র এই একটা চাইনিজ ওয়েব পোর্টাল দিয়ে শুধু নয়, আমরা দেখেছি যে জুরিখে, এর মধ্যে কিন্তু বাংলাদেশও নিউজ হয়েছে। জুরিখে সুইজারল্যান্ডের যে ফিফার সদর দপ্তর রয়েছে সেখানে তারা কিন্তু আন্দোলন করেছে, মানববন্ধন করেছে এবং র্যালি করেছে যে কোনোভাবেই যেন এই ফিফার যে সভাপতি আছেন ওনাকে বহিষ্কার করার ব্যাপারে সর্বসম্মত হওয়া এবং সিদ্ধান্ত নেয়ার। আর একটা জিনিস হচ্ছে ফিফা যে অতি কমার্শিয়াল কারণে বিভিন্ন টিমকে পক্ষপাতিত্ব করে, সেই জিনিস থেকে বের করে নিয়ে আসা। কারণ ফুটবলকে এরকম অতি বাণিজ্যিক কীকরণ থেকে বের করে না আনতে পারলে অদূর ভবিষ্যতে এই ফুটবল পক্ষপাতিত্ব দুষ্ট থাকবে এবং পক্ষপাতিত্ব নিয়েই কিন্তু কোনো দলকে চ্যাম্পিয়ন করার উদ্দেশ্য সফল করবে। সেই সব কারণে যেটা হচ্ছে যে আর্জেন্টিনাকে নিয়ে এই প্রথম আমরা দেখলাম যে এত বিতর্ক, সারা পৃথিবীতে এরকম বিতর্ক আর কখনোই দেখিনি। আমরা ম্যারাডোনাকে দেখেছি খেলতে, ৯০ সালে তার নিয়েছে, তার ব্যক্তিগত অনেক কিছু নিয়েই আলোচনা ছিল, সমালোচনা ছিল, কিন্তু একটা দলকে নিয়ে, একজন অধিনায়ককে নিয়ে এইভাবে পক্ষপাতিত্বের অভিযোগ সারা পৃথিবীতে আমরা কখনোই দেখিনি। এইবারই হলো, সেটা মিশরের ম্যাচ দিয়ে। কেপ ভার্দের বিপক্ষে কিছু অ্যাডভান্টেজের কথা বিষয়টি সামনে এসেছে এবং পরবর্তীতে দেখলাম যে মিশরের ম্যাচটা, বিশেষ করে তারা ওই ম্যাচটা যেভাবে জিতেছে, সেই জেতার কৌশল নিয়ে এবং মিশরকে পানিশড করা নিয়ে খুবই প্রশ্নবিদ্ধ ছিল এবং সেটা নিয়েই কিন্তু সারা পৃথিবী একাট্টা হয়েছে। ফুটবল সমর্থক যারা রয়েছে, মেসি ভক্ত যারা রয়েছে, তারাও কিন্তু কেউ বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু অলরেডি মেসি হেটার হিসেবে পরিণত হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে জায়ানবাদের সঙ্গে মেসি যে জড়িত, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসতেছে। বাংলাদেশের মুসলমান ফ্যানরা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। বিষয়টা হচ্ছে আনঅনিমাস হিরো যিনি ছিলেন, সেই আনঅনিমাস জায়গায় কিন্তু নেই এই বিশ্বকাপ দিয়ে। তিনি এই বিশ্বকাপ দিয়ে অমরত্ব লাভ করার জন্য এসেছেন। তাকে অমর বানানোর জন্য সর্বোচ্চ উদ্যোগ হয়তো কেউ নিচ্ছে, তিনি হয়তো ওরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু বিতর্কের কারণে, কিছু অ্যাডভান্টেজ দেওয়ার কারণে, এটা হয়তো বাইরের কোনো শক্তি যারা করছেন, ওদের ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত হয়েছে যে বিভিন্ন জায়গায় ডেলিভার করার নিয়ে। এবং শুধু তাই নয়, বিআই যখন কোনো তদন্ত করে, সেটা তো আপনি জানেনই কী কারণে করে। কোনো কিছু ক্লু না থাকলে তারা হাওয়ার উপর থেকে কোনো রকম শুধু তদন্ত করে না। সেই সব জায়গা থেকে বলবো যে ওনার যে গর্জিয়াস একটা সম্মান ছিল, উনি সারা পৃথিবীতে যে আনঅনিমাস রেসপেক্টেড পারসন ছিলেন এবং শেষ পর্যন্ত সেটা বোধহয় থাকছে না। অলরেডি কিন্তু এটা একটা কলুষিত জায়গায় পৌঁছে গেছে এবং প্রশ্ন কিন্তু উঠে গেছে যে জায়ানবাদ এবং তার জার্সি থেকে শুরু করে অনেক কিছুই আপনার সমর্থনের জায়গা থেকে চলে আসতেছে। বাংলাদেশের মানুষ তাকে সমর্থন দেয়, কিন্তু এখন কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বের জায়গায় পৌঁছে গেছে যে একজন জায়ানবাদীকে, তার রাষ্ট্র যেভাবে সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়েছে, অন দ্য আদার হ্যান্ড অন্যরা তার বিরোধিতা করেছে, সেই সব জায়গা থেকে তিনিও সেই জায়গায় প্যাট্রন করেছেন। তো এইসব নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলো কিন্তু ওঠার কথা নয়, বিকজ অফ এটা ফিফার দায়। কারণ ফিফা তার যে কৌশলের সঙ্গে তাদেরকে, একটা দলকে, একটা কিংবদন্তিকে যেভাবে জড়িয়ে ফেলেছে এবং ওই জড়ানোর ফলে এটার একটা কিন্তু মিস ইনফরমেশন আসছে। আজকে এই যে 92 লাখ, দুঃখিত, এই যে 92 লাখ, 1-2 জন মানুষ না, কিন্তু যে একটা স্বাক্ষর করেছে একটা ওয়েব পোর্টালে গিয়ে, তো এটা কিন্তু বিরাট বিরাট ঘটনা ফুটবল ইতিহাসে। তার মানে হচ্ছে যে আপনি একটা দলকে বহিষ্কার আসতেছে, এটা এমনি আসে না। তার মানে শুধুমাত্র যে ব্রাজিল সমর্থক বা অন্য সমর্থকরা করছে তা না, এটা পুরো জিনিসটা যে পক্ষপাতিত্ব দুষ্ট চোখে দেখা যায়, সেই পক্ষপাতিত্ব দুষ্ট তার কারণেই কিন্তু এই প্রশ্নগুলো অ্যারাইজ হয়েছে। এই মানুষগুলো একাট্টা হচ্ছে, সমর্থন প্রকাশ হচ্ছে। বাংলাদেশে আমার ধারণা যদি এই পোর্টালটা খোলা যেত এবং এটাকে
মানে সমর্থকরা যদি এখানে ভোট দিতে পারতেন কিংবা করতে, আমার ধারণা 2-3 কোটি টাকা হয়ে যেত এখান থেকে। কারণ একটা বিরাট সমর্থক রয়েছে, তার সঙ্গে সঙ্গে মিশরদের প্রতি একটা আবেগ রয়েছে। আবার সাম্প্রতিক যে ইস্যুটা আমি বললাম যে জায়নবাদের বিষয়টা চলে এসেছে মানুষের মধ্যে, আমরা তো এটা দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, নিউজের মাধ্যমে দেখে আমরা এই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারি। তো সেই জায়গা এইসব বিতর্ক থাকবেই, এইসব বিতর্ক থেকেই উনি হয়তো ট্রফিটা জিতে বাড়ি চলে যাবেন এবং ওনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন হয়তো করে ফেলবেন। ফিফাও সেটা বগল করবে, বগল বাজাবে। বিশ্বকাপ থেকে ছিটকে গেল কিলিয়ান এমবাপ্পের, যাকে স্পিড মাস্টার বলা হয়, তার দলটি কালকে কেমন খেলছে, গতকালকে কেমন খেললো আপনার কাছে একটু যদি জানতে চাই। আমার কাছে মনে হয়েছে ফ্রান্স খেলা ভুলে গিয়েছে এবং এমবাপ্পে দৌড়ানো ভুলে গিয়েছে, তার পায়ে শেকল বাঁধা ছিল, যে কারণে একবারও কোনো ডিফেন্ডারকে বিট করতে পারেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো মানি, স্পেনের আপনার ডিফেন্স লাইন খুবই শক্তিশালী, কুকুরেলারা অনেক শক্তিশালী বুঝলাম, কিন্তু তারপরে আপনার যে স্পিড, আপনার যে গতি আমরা দেখেছি পুরো টুর্নামেন্টে কিংবা আগের বিশ্বকাপে কিংবা তারও আগের বিশ্বকাপে, সেই গতির কোথায় হারালেন হঠাৎ করে? এই যে এমবাপ্পেকে ডুবে যাওয়া, এটা মনে হয়েছিল 1998 সালে স্পেন এবং দুঃখিত 1998 সালে ফ্রান্স এবং ব্রাজিলের মধ্যে যে ফাইনালটা হয়েছে, আমরা যে দেখেছি নাজারের রোনালদো, তিনি যেভাবে দৌড়াতে পারছিলেন না, তার যে স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না, সিকনেস বা ডিহাইড্রেশন বা ডায়রিয়া হয়ে গিয়েছিল সেসব কারণে। কিন্তু এখানে মনে হলো যে সেই সিচুয়েশনটা এমবাপ্পের মধ্যে দেখতে পেলাম, সেই ছায়াটা দেখতে পেলাম। একটু বিস্মিতই হয়েছি, কাজ যেহেতু আমার কাজ ছিল, ম্যাচটা দেখছিলাম, কাজ করছিলাম, সব কিছু মিলিয়ে মনে হলো যে এই ফ্রান্স আসলে এই যে 6টা ম্যাচে 16টা গোল করলো, এমবাপ্পে 8টা গোল করলেন, সেই ফ্রান্স কোথায় গেল? স্পেন পুরো কৌশলটা, যেমন ব্রাজিলের বিপক্ষে আপনার কৌশল নিয়ে ভালোভাবে নেমেছিল তারা নরওয়ে, তো নরওয়ের কোচ যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটা কাজে লেগেছে, তেমনি এই ফ্রান্সের বিপক্ষে তাদের যে কৌশল, স্পেনের কৌশল ছিল, সেই কৌশলটা তিনি কাজে লাগাতে পেরেছেন। বিকজ অফ তাই তিনি জানেন যে কোন জায়গায় কার শক্তি রয়েছে, কোন জায়গায় কার দুর্বলতা রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো স্পেনের যে কোচ, তিনি এই দলটাকে অনেক আগে থেকে চেনেন এই প্লেয়ারদের, কারণ তিনি 17, 19, 21 তারপরে আপনার বয়সভিত্তিক যত দল আছে ওখান থেকে কাজ করতে করতে ন্যাশনাল টিমে এসেছেন এবং প্রত্যেকটা প্লেয়ারকে যখন জানা থাকে তখন তাদের মানসিকতাও জানা থাকে এবং এই ডিফেন্স লাইনটা আসলেই শক্তিশালী মনে হয়েছে। এবং তারা কিভাবে, ফ্রান্সের ডিফেন্স লাইনও খুব শক্তিশালী ছিল, কিন্তু হঠাৎ করে একেবারে দুর্বল একটা জায়গায় চলে গিয়েছে। কেন গেল, এটা একটা বড় প্রশ্ন। তারপরেও আমি বলবো যে তাদের আসলে গোছানো পরিকল্পনা ছিল না। এখানে কোচ দেশমও ফেল করেছেন, তার যে মুন্সিয়ানা, তার যে মেধা, সেই মেধার মতো কালকে হারিয়ে গিয়েছিল। সবাই মনে হয় টিউবলাইট হয়ে গেছিলেন কালকে, রিয়াকশন ভালো হচ্ছিল না, খেলা ভালো হচ্ছিল না। আপনার ওলিসে, যিনি দারুণ ছন্দে ছিলেন, তাকে আমরা সম্ভাব্য দারুণ মানে টপ প্লেয়ারদের একজন ভাবতেছিলাম, তিনি নাই, তিনি ভালো করতে পারলেন না। কোনো ভালো করতে পারলেন না। অন্য যে দেমবেলে মনে হলো খুঁজেই পাওয়া গেল না মাঠে। এই যে খুঁজে না পাওয়া, এইসব বিগ ম্যাচে বোঝা যায় আপনি পেশার। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এই স্পেনের সঙ্গে গত কয়েকটা ম্যাচে তারা কিন্তু পারেনি এবং স্পেনের সঙ্গে তাদের যে মানে জয়ের রেশিও 13 আর 18, এই যে জয়ের রেশিও 35 ম্যাচের মধ্যে 13টা কিন্তু জিতেছে ফ্রান্স আর 18টা জিতেছে স্পেন, ওই রেশিওগুলি কাজ করেছে। আবার তাদের কাছে ইউরোতে 24 সালে যেভাবে হেরেছে, কিংবা পরে যে আর একটা ম্যাচ হয়েছে সেখানেও হেরেছে, এই যে হার, অতীতের এই রেকর্ডগুলো হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে থাকতে পারে। আবার স্পেনের ক্ষেত্রে মানে তাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওইটাই কাজ করেছে, স্পিড হিসেবে কাজ করেছে, আমরা তো ওদের সঙ্গে আমরা জিতবো, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেটাই। লামিনও কিন্তু সে কথাটাই বলেছে যে আমরা ইউরো চ্যাম্পিয়ন, আমাদেরকে ভয় পাওয়া উচিত। সেটির খেলার মধ্যেও কিন্তু সেটির ছাপ আমরা দেখতে পেয়েছি। একটু বিষয় জানতে চাই, রাতেই তো শক্তিশালী ইংল্যান্ড এবং আর্জেন্টিনার খেলাটি নিয়ে অনেক আলোচনা চলছে। অনেকেই বলছেন যে বিশ্বকাপের এটি হয়তো বা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। অন্তত আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন হবে খেলাটি? বাংলাদেশের দুটো সাপোর্টিভ জোন রয়েছে, একটা হলো ব্রাজিল আর একটা আর্জেন্টিনা। এটা অনেক বছর ধরেই, সেই 86 সাল থেকে আমরা দেখে আসছি। আর ব্রাজিলের সাপোর্টার অনেক বেশি ছিল পুরোনো কাল থেকে, বিকজ অফ পাঠ্যপুস্তকে 5ম শ্রেণীর ক্লাসে আমরাও সেটা পড়েছি, ফুটবলের রাজা পেলে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ব্রাজিলের পরবর্তী রেকর্ডেড খেলা দেখেছি পেলের। ব্রাজিল আসলে ভালো ফুটবলও খেলেছে, তাদের ছন্দময় ফুটবলই আমাদেরকে সমর্থক হতে অনেকেই উদ্বুদ্ধ করেছে। আর্জেন্টিনাও ম্যারাডোনাকে কেন্দ্র করেই পুরো সমর্থক গোষ্ঠী তৈরি করেছে বাংলাদেশে, কিন্তু সেই সমর্থক গোষ্ঠী যখন হারিয়ে গেল, কীভাবে গেল? এখন আর্জেন্টিনার সমর্থক বেড়েছে, ব্রাজিলের সমর্থক হয়তো একটু ডাউন হয়েছে, পর্তুগালের সমর্থক বেড়েছিল রোনালদোর কারণে।
তো আজকে ব্রাজিলের সমর্থকরা আগেই শেষ হয়ে গেছে, ব্রাজিলের খেলা হাফ বিশ্বকাপ শেষ, এখন আর একটা বিশ্বকাপের অর্ধেকটা রয়েছে, সেটা হলো আর্জেন্টিনার। মানুষ এতদিন হয়তো স্পেনকে ফ্রান্সকে ধরে রেখেছিল, এখন ফ্লোটিং তো যে কোনো দিকে যেতে পারে, যে ভালো খেলবে তার পক্ষেই যাবে। তো আজকের খেলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের একটা বিশ্বকাপ জিয়ে রাখা। সেই জায়গা থেকে আর্জেন্টিনার একটা অন্ধভক্ত আমাদের এখানে রয়েছে, সেই অন্ধ সাপোর্টার যদি কোনো কারণে শক্ট হয়, তাহলে আমাদের দেখছে আমরা ফুটবলে আত্মহত্যা করি, তারপরে আপনার অনেক দুর্ঘটনা ঘটে। এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না, কারণ ওই দলটা তো আপনার বাপ দাদার দেশও না, আবার ওই মানুষগুলো আপনাকে লিখে দেওয়া হয়নি, ওই দেশের জমি দলিল করে দেওয়া হয়নি, ওই দেশের সমর্থন করার কারণে আপনি পেনশন পাবেন না, আপনি বেতন পাবেন না, আপনার কোনো চাকরি দেবে না, সিটিজেনশিপ পাবেন না, কোনো ব্যবসা করবেন না। সো আপনার আত্মহত্যা করার কোনো কারণ নাই। আপনি বাংলাদেশের জন্য কাজ করেন, আপনি আপনার দেশকে ভালোবাসেন, পরিবারকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, তাহলে দেখবেন এই আত্মহত্যার কথা মাথায় আসবে না। কোথায় কে খেললো, আপনি সাময়িক 90 মিনিট খেলা দেখবেন, এনজয় করবেন, উঠে যাবেন। এটাই হলো সমর্থন। স্পোর্টসটাকে এভাবে পৃথিবীর মানুষ নেয়। একটু আক্ষেপ থাকতে পারে, তার মানে এই নয় যে আপনি জীবন বিসর্জন দিবেন। একটা জীবনের মূল্য অনেক বেশি, আপনার পরিবারের কথা চিন্তা করেন। সো আর্জেন্টিনার হেরে গেলেও আমাদের সমর্থকরা যেন উন্মাদদের মতো না করে, তারা যেন ইমোশন দিয়ে খেলাটাকে উপভোগ করে এবং সেই জায়গায় থাকে। আর্জেন্টিনা জিতুক, সেটা আমি চাই, কারণ বিশ্বকাপের ভাইবটা থাকবে, বাণিজ্যিক অনেক ব্যাপার থাকে, এগুলিও চলবে। আবার ইংল্যান্ড জিতুক, সেটাও চাই, কারণ ইংল্যান্ড সেই ৬৬ সালে জিতেছে। আবার তারা এই দলটাকে কেইন অনেক দিন ধরে গড়ে তুলছে। ১৮ সালে যখন তিনি ক্যাপ্টেন্সি পেলেন, ঠিক বিশ্বকাপের আগে, ওই বিশ্বকাপেই তিনি কিন্তু সেমিফাইনালে তুলেছিলেন তার দলকে, এবং সেই সেমিফাইনাল তিনি গোল্ডেন বুটও জিতেছিলেন ৬ গোল করে। সেই জায়গা থেকে তিনি পরের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরে গিয়েছিলেন ২-১ গোলে। দুটো ম্যাচই কিন্তু ২-১ গোল ২-১ গোল ছিল। আবার এখন যদি চিন্তা করেন, কেইন কিন্তু এই দলটাকে নিয়ে এসছে, বেলিংহাম, তারা কিন্তু খুব ফর্মে রয়েছে, তাদের আউটপুট এবার তাদের দেওয়ার পালা। অন্তত আরেকটা নতুন টিম যদি আসে, নতুন টিম বলতে পুরনোরাই নতুন করে আসে, কারণ তাদেরও জেতার মানে অধিকার রয়েছে। যদি তারা আসে জিতে, তাহলে ভালো খেলে যদি জিততে হলে তো ভালো খেলতে হবে, আর ভালো খেলে যদি জিতে আসে ফাইনালটা অন্যরকম হবে। ইংল্যান্ড আর স্পেন হওয়া মানে হচ্ছে প্রথমত ইউরোপে একটা মানে উৎসবের মেলা বসবে। স্পেনের ওদিক থেকে তার এক ধরনের স্লোগান উঠবে, এদিকে ইংল্যান্ড থেকে আরেক ধরনের স্লোগান উঠবে। ইংল্যান্ডের দর্শকরা হুলিগানের নাম তো আমরা জানি সবাই, যে তারা হলো ভয়ঙ্কর দর্শক সমর্থক। তো আমেরিকা অলরেডি ইংল্যান্ডের পক্ষে সমর্থন দিয়েছে, বিকজ অফ এখানে ইংলিশ পিপল ম্যাক্সিমামই তো মাইগ্রেন্ট করা পিপল। আমেরিকা তো কোনো মানে একক জন্মগত রাষ্ট্র ছিল না, এই রাষ্ট্রটাকে বিভিন্ন ধরনের মাইগ্রেন্ট পিপলরা এসে গড়ে তুলেছে, সেটা ইউরোপিয়ান, পরে এশিয়া বা আফ্রিকা বা লাতিন, ওরা চলে এসেছে। সো সবাই মিলে যদি খেলাটা একটা নান্দনিক সুন্দর খেলা হোক, ফাইনালের আগে ফাইনাল যেটা আপনি বললেন, সেই ফাইনালটা হোক, আমরা এই ফাইনালটা উপভোগ করি, এবং যেই জিতুক তাকে আমরা সমর্থন দিই। আর্জেন্টিনা জিতুক বা ইংল্যান্ড জিতুক, যেই জিতুক, একটা কথা মাথায় রাখবেন সবাই, এটা আমাদের দেশ না, এটা একটা সমর্থন, জাস্ট একটা ফুটবল ম্যাচ। এইটা আজকেই খেলা হবে, আজকেই শেষ হয়ে যাবে। যে জিতুক, ফাইনাল জেতার পরে ব্রাজিল আপনার আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয়ে যায় এখান থেকে, আপনার কিছু হবে না, আপনি সাময়িক হয়তো উত্তেজনা বোধ করবেন, কিন্তু যদি হেরে যায়, আপনি মরে গেলে আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার জীবন শেষ হয়ে গেল। এটা না করি, আমরা আমাদের জায়গা থেকেও উপভোগ করি। আমরাও সেটা প্রত্যাশা করব। তবে ফুটবল প্রেমী হিসেবে আমার একটা জানার আগ্রহ যে এই ম্যাচটিকে কেন্দ্র করে একটি প্রেডিকশন যদি আমরা করি, আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা 1টি গোল করবে, ইংল্যান্ড 3টি। আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, এই প্রেডিকশন আসলে করা খুব মুশকিল। তারপরে যে অতীত রেকর্ড আছে, রেকর্ডে যদি আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ড এগিয়ে তাদের বিপক্ষে। কিন্তু বিশ্বকাপের যদি লাস্ট দুইবার যে মুখোমুখি হয়েছে, 2006 সাল মেবি, আর একটা হচ্ছে 86-এ সেই বিতর্কিত হ্যান্ড গোল, মানে হাত দিয়ে যে গোল করেছিল, ঈশ্বরের হাত, যেই কথাই বলেন আপনি, ঈশ্বরের তো না, আপনি ঘুষি মেরে গোল করেছেন। তো সেই জায়গাটাতে বিতর্কিত গোল, ওদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। পরের বিশ্বকাপে 2-2 ড্র ছিল, এবং পরে আরেকবার যেটা হয়েছিল রাউন্ড অফ 16-এ, তো সেইবার ট্রাইব্রেকারে তারা 4-3 গোলে জিতে অ্যাডভান্স হয়েছিল। তো আমার মনে হয় যে এবার ইংল্যান্ডের পালা, হ্যাঁ ইংল্যান্ডের পালা। আবার এমন হতে পারে যে আর্জেন্টিনা অল আউট যদি যেভাবে খেলছে তারা লাস্ট নকআউট 3টা ম্যাচে, সেই ছন্দটা যদি ক্যারি করতে পারে, তাহলে তারাও জিততে পারে। যেই জিতুক, আমি সেই দলের পক্ষে। যেই প্রেডিকশন করাটা উত্তম হবে না, কারণ আমরা যেহেতু মানে করছি, অ্যানালাইসিস করছি, সঠিক জায়গায় থাক। তবে আমার কথা মনে হচ্ছে যে গোলের খেলা হবে, দুই দলই গোল করবে, এবং শেষ পর্যন্ত যারা ডিফেন্স লাইন প্রোটেক্ট করতে পারবে তারাই জিতবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষ থেকে ফুটবলের খবর নিয়ে আমরা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।